আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টা খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনামগুলো। পুরো খবরে আমরা দুজন সাথে থাকছি, আমি রহমান রশেদ এবং আমি ফারজানা নিশি। দেশে 2 দফায় হয়েছে রাজনৈতিক দলের দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন। তবে আগামীতে নির্বাচনগুলো আবার দলীয় প্রতীকে হবে কিনা তা নির্ধারিত হবে সংসদে। বিশ্লেষকরা বলছেন দলীয় প্রতীকে নির্বাচন করা উচিত হবে না, অন্য প্রতীকে ভোট হলে বাড়বে প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় সংসদ নির্বাচনের পর এখন অপেক্ষা স্থানীয় সরকার নির্বাচনের। তবে প্রশ্ন উঠেছে দলীয় নাকি অন্য প্রতীকে হবে এই ভোট। কারণ আইনে সংশোধন এনে 2015 সালে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান করে আওয়ামী লীগ সরকার। এরপর 2 দফা স্থানীয় সরকার নির্বাচন হয় দলীয় প্রতীকে। অন্তর্বর্তী সরকার আইনে আরেক দফা সংশোধন এনে অধ্যাদেশ জারি করে। এতে দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান বাদ দেয়া হয়। জারি করা অধ্যাদেশ উপস্থাপন করা হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। সেখানেই স্থানীয় সরকার নির্বাচনে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত হবে। আর সংসদের দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন। পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। তবে বিশ্লেষকরা বলছেন দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন না হওয়াই ভালো। এতে দলীয় প্রভাব থাকে না, সুযোগ কম থাকে সহিংসতার। একসাথে আমরা যখন স্থানীয় নির্বাচন করি, আবার একই সাথে যখন আমরা সংসদ নির্বাচন করি, দুইটাতে যদি দলীয় প্রতীক থাকে তাহলে আমাদের কাছে একটা কনফিউশন তৈরি করে। আবার সামাজিকভাবে আমাদের যে কনফ্লিক্টটা গ্রাম লেভেলে, পাড়া লেভেলে নিয়ে যায়। তো এটা আমাদের হওয়া উচিত না। আর আমরা তো কিছু কিছু কাজ নন পলিটিক্যাল করতে পারি। সবাই যদি একমত হতে পারে যে দলীয় প্রতীক ছাড়া করব, তাহলে আমরা কিন্তু আমাদের যে সকল রাজনৈতিক ক্রাইসিস আছে ভবিষ্যতের, এগুলো একটু কমাতে পারবো। দলীয় ভিত্তিতে করার কারণে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বেশি জয়ী হয়ে আসছেন, বিরোধী দলের প্রার্থীদের জয়ী হয়ে আসার সুযোগ থাকে না। ফলে আমি মনে করি যে নির্দলীয় ভিত্তিতে এটা হওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনটা, এবং স্থানীয় সরকারের উপরে সংসদ সদস্যদের যে কর্তৃত্ব সেটাও বন্ধ করা উচিত। এরই মধ্যে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন করার কথা জানিয়েছে সরকার। যদি সংসদ মনে করে না এগুলোকে আমরা গ্রহণ করবো। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের পথে যাচ্ছে সরকার। 6 সিটি কর্পোরেশনের প্রশাসকদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া শেষে তিনি কথা জানিয়েছেন। নবনিযুক্ত প্রশাসকদের দুর্নীতি এবং দলীয়করণ থেকে বের হয়ে নাগরিক সেবায় গতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের 5 দিনের মাথায় সোমবার দেশের 6টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন 6 প্রশাসক। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসকের দায়িত্বে থাকলে জনগণ আরও কার্যকর ও বিস্তৃত সেবা পাবে। জানান যেগুলোর মেয়াদ শেষ হয়েছে সেগুলো দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। তবে দলীয় প্রতীকে হবে কিনা নির্ধারণ করবে জাতীয় সংসদ। এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনাকে পরে সিদ্ধান্ত হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। এরপর নতুন প্রশাসকরা যান মন্ত্রী পরিষদ ভবনে, সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সেখান থেকে বের হয়ে প্রশাসকরা জানান দুর্নীতি ও দলীয়করণ থেকে বেরিয়ে এসে নাগরিক সেবায় গতি আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের ভোগান্তি নিরসন এবং বিভিন্ন দাবি দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন তারা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা একটি শহরের মানুষকে স্বস্তি দিতে চাই, সার্ভিস দিতে চাই। যানজট সমস্যা, তারপরে আপনার শহর আপনার খুবই অপরিষ্কার। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে
ওনার সাথে কথা দিয়ে আসছি। আমরা অফিসে যাব আগামীকালকে থেকে, যে আমাদের কর্মকর্তাবৃন্দরা আছে তাদের সাথে মিটিং করে আমরা একটা প্ল্যান বানিয়ে আমরা সেভাবে কাজ করব। প্রশাসকরা জানান আগামী 6 মাসের কর্মপরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের পর থেকে সিটি কর্পোরেশনগুলোতে শুরু হবে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম। আমরা তো এগুলো স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এদিকে বগুড়া 6 উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট হবে আগামী 9 এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নেওয়া হবে ভোট। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল করা যাবে 2 মার্চ পর্যন্ত, যাচাই বাছাই হবে 5 মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 14 মার্চ পর্যন্ত। শেরপুর 6 আসনে নির্বাচন হলেও গণভোট হবে না সেখানে। বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া 6 আসনে নির্বাচনের জয়ের পর আসনটি ছেড়ে দেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত 3 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি। সচিবালয়ে আজও কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে। পরে সমাজ কল্যাণমন্ত্রী জানান 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। সুবিধাভোগীরা প্রতি মাসে পাবেন 2,500 করে টাকা। হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। নির্বাচনী ইস্তেহারে বিএনপির সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করেন তিনি। সিদ্ধান্ত হয় 10 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা প্রতি মাসে পাবেন 2,500 করে টাকা। বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। এটি আজকে অনুমোদিত হয়েছে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে অসচ্ছল মহিলাদের অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটি হবে ইউনিভার্সাল একটি কার্ড। 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে। এর আগে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানান টার্মিনাল পরিচালনায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে সরকার। জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয় শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান আশিক চৌধুরী। এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। নারকীয় পিলখানা হত্যাকাণ্ডের 17 বছরকাল এই ঘটনায় বিস্ফোরক মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা। এদিকে মামলার বিচার কাজ ও দফায় দফায় কমিশন গঠনের আলোচনায় হতাশ পরিবারগুলো। মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন। 2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তাক্ত হয় পিলখানা। পশ্চিমকালেও কেউ ভাবেনি নিজ দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গায় 57 জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে। বিচারিক আদালত 2013 সালের 5 নভেম্বর এ মামলার রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা হয় 228 জনের, খালাস পান 283 জন। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি বিচারিক আদালতে। এ মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 300 জনের। চিফ পাবলিক প্রসিকিউটর জানালেন সম্পূরক চার্জশিটে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস, নানক সহ তৎকালীন বেশ কজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস
একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাহারা বেগম সহ তাদের নাম এসেছে। আইন আছে এগুলিকে অন্তর্ভুক্ত করার। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন তারা এ মামলা লড়তে লড়তে ক্লান্ত, হতাশ পরিবারগুলোও। যারা হত্যা মামলা এসেছেন সকল আসামিরা এক্সক্লুসিভে চলে আসলেন। হত্যা মামলায় একটি রায় হইল, সেই রায় অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশনে আসলো, হাইকোর্ট ডিভিশনে একটি রায় হইল, কিছুটা অ্যাফার্ম হইল, কিছুটা সেট হইল, এটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে অ্যাপিল আকারে। আর বিস্ফোরকের মামলায় ওই সকল আসামিরা একত্রে থাকার কারণে হত্যা মামলায় যারা খালাস পেলেন তারাও আর জামিন পেলেন না। প্রত্যেক মাসে একটা করে কোর্ট হয় এবং একটা সাক্ষী হয়। এইভাবে যদি বিচার প্রক্রিয়া চলে তাহলে আগামী কত বছরে এই বিচার শেষ হবে এটা এই বিষয়ে আমরা সন্দিহান। তবে সবকিছু মিলিয়ে কবে নাগাদ মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখবে তা সময়ই বলে দেবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীর সাথে পুলিশের আচরণে নিন্দার ঝড় বইছে। এই ঘটনার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা দাবি জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম এবং পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযানের সন্দেহের বশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর। শুধু তাই নয়, পেটানো হয় কয়েকজন সংবাদকর্মীকেও। সোমবার রাতের এই ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ শিক্ষার্থী ও মাল্টিমিডিয়া সংবাদকর্মীরা। মাদক বিরোধী অভিযানের নামে যাকে তাকে আপনি লেবেলিং করতে পারেন না প্রমাণ ছাড়া। আমার কাছে প্রমাণ কিছু না পাওয়ার পরও, নিরপরাধী হওয়ার পরও আমার গায়ে হাত তোলা হয়েছে। শুধু আমার না, আমার সাথে এক বন্ধুকেও গায়ে হাত তোলা হয়েছে। চারপাশ থেকে এর মধ্যে দৌড়ায় এসে 4-5 জন আমাকে ঘিরে ফেলে আমাকে বেধড়ক 25 থেকে 30টা আনুমানিক বাড়ি দেয়। এদিন দুপুরে তারা জড়ো হন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে। পরে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দিয়ে পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করছি। অলরেডি যে 4 জন পুলিশ সদস্যটাকে আইডেন্টিফাইড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ওদের বিরুদ্ধে কিন্তু যে হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে মানুষকে হয়রানি করায় অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। এই অভিযানগুলো পরিচালনা করতে গিয়ে কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে আচরণগুলো করছেন, এর মধ্যে দিয়েও আসলে এই শ্রেণীর মানুষ যদি সত্যিকার অর্থে সেখানে অভিযুক্ত হয় কিংবা ওখানে অন্যের সাথে গিয়েছে, সে মাদক গ্রহণ বা বিক্রির কোনো প্রক্রিয়ার সাথে জড়িত না, তাদের সাথে পুলিশের একটা দূরত্বের জায়গা তৈরি হবে। বিতর্কিত ভূমিকা বাদ দিয়ে পুলিশকে জনকল্যাণমুখী হওয়ার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের। সকল ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু সমাধান হবে। আমরা সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। নতুন পুলিশ মহাপরিদর্শক হলেন আলী হোসেন ফকির। এপিপিএন এর অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়। জারি করা হয়েছে প্রজ্ঞাপন। এদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 উপদেষ্টার মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করা হয়েছে। 5 আগস্টের পরের মামলাগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সচিবালয়ে। তিনি বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। আজও 1202টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা আজকেও 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো। একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয়, তো সেটা আইনের শাসন হলো না।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি এবং স্থানীয় সরকার মন্ত্রীকে বিকল্প সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গঠন করা হয়েছে। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 10 সদস্যের কমিটিতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রকল্পের মন্ত্রী, যারা ন্যূনতম 50 কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের অনুমোদন, সংশোধন বা বাদ দিতে পারবে। প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় একনেক বৈঠকের আয়োজন করতে পারবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা বিভাগ। অন্তর্বর্তী সরকারের সময় হওয়া জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির একথা জানিয়েছেন। আজ পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতরা। মঙ্গলবারও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাথে সাক্ষাতের সময় ঢাকা টোকিও সম্পর্কে সার্বিক বিষয়ের পাশাপাশি সম্প্রতি সই হওয়া প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চুক্তিটি যাচাই বাছাই করবে সরকার। ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস অ্যান্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কী রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কী নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। The defense equipment and technology transfer agreement, we confirmed the smooth implementation of these agreements. এছাড়া সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও সার্কের মহাসচিব ডক্টর খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সহযোগিতা আরও মজবুত করা ও সার্কের গতিশীলতা নিয়ে আলোচনা করা হয়। সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরও কীভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখব। কূটনৈতিক পাসপোর্টের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে এদিন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। জুলাই হত্যায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে রাজসাক্ষী করা নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে। তবে দুর্নীতির অভিযোগ মিথ্যাচার বলে দাবি করেছেন তাজুল ইসলাম। এদিকে কেউ দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর। আগের দিন নিয়োগ পেয়ে পরদিন জুলাই হত্যাযজ্ঞের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন নতুন চিফ প্রসিকিউটর। আলোচনা হয় ট্রাইব্যুনালের মামলাসহ সব বিষয় নিয়ে। এরপর বিচার কাজে অংশ নিয়ে বিচারকদের সার্বিক সহযোগিতা চান তিনি। পরে গণমাধ্যমে চিফ প্রসিকিউটর বলেন, কোনো প্রসিকিউটর দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সব কিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয় তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন তাজুল ইসলাম। এতে দাবি করেছেন তার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার হচ্ছে। পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে বিচার থেকে দৃষ্টি ভিন্ন খাতে নিতে একটি মহল সংঘবদ্ধভাবে অপপ্রচারে নেমেছে বলেও জানান তিনি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে রাজসাক্ষী করতে তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যরা আর্থিক লেনদেন করেছেন, এ অভিযোগ আনেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। হঠাৎ করেই রাজধানীতে মশার উৎপাত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে 40%, যা প্রায় 90% কিউলেক্স প্রজাতির। গবেষকরা বলছেন বদ্ধ জলাশয় এবং নর্দমার ময়লা আবর্জনা এই প্রজাতির মশার প্রধান প্রজনন ক্ষেত্র। বাস্তবতা স্বীকার করে সিটি কর্পোরেশন জানিয়েছে যে হটস্পট চিহ্নিত করে লার্ভা নিধনে জোরদার করা হয়েছে কার্যক্রম। নির্মল চন্দ্রের তোলা ছবিতে আদ্দিন সজীব বিস্তারিত জানাবেন।
মশার অত্যাচারে অতিষ্ঠ নগর জীবন, কয়েল অ্যারোসোল কিছুতেই মিলছে না স্বস্তি। তাই রাজধানীর কারওয়ান বাজারে ভর দুপুরে মশারি টাঙিয়ে ঘুমান অনেকে। মশা কামড়ে সারা শরীর ফুটো হয়ে যায় এবং যে জায়গায় কামড় দেয় ওই জায়গায় অনেক চুলকায়। বাসাবাড়িতেও একই চিত্র। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ডেঙ্গুতে আক্রান্ত হন মাস দুয়েক আগে। এখনও কাটিয়ে উঠতে পারেননি সেই শারীরিক ধকল। অ্যারোসল দিয়ে সাময়িক হয়তো আপনার 2-4-10 মিনিট মশার কাছে থাকে না, কিন্তু আবার 10 মিনিট পরে যাতাই। এত বেশি উৎপাত যে আমরা দিনের বেলাতেও মশারি পারতপক্ষে তুলি না। আমার হাজব্যান্ড তো 24 ঘন্টায় মশারির ভিতরে। মোহাম্মদপুরের নবোদয়, মোহাম্মদিয়া ও কাদেরাবাদ হাউজিং এলাকার আশপাশের খালগুলো যেন মশার উর্বর প্রজনন ক্ষেত্র। বিশেষ করে রামচন্দ্রপুর খালে ময়লা আবর্জনার স্তূপে বন্ধপ্রায় পানির প্রবাহ। রাতে তো বটেই, দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ বাসিন্দারা। সিটি গভর্নমেন্টের লোক যারা আইয়া ওই নৌকা দিয়ে একটু কোনোরকম যায়, কোনো ফ্যাসফোস করে যায় গিয়া আর কোনো ওষুধ দেয়, সেদিনই মশাই বেশি কামড়ে আমাকে। নামাজ পড়তে যাচ্ছি, মশার জন্য নামাজ পড়তে পারতেছি না। তারপরে কয়েল, অ্যারোসল ইত্যাদির কারণে দেখা যাচ্ছে বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক করে পড়ালেখা করতে পারে না, মনোযোগ দিতে পারে না, মশা কামড় দিলে তো চুলকানি হয়। এছাড়া উত্তরা, মিরপুর, গুলশান সহ বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। একই অবস্থা কামরাঙ্গীরচর, লালবাগ, শনির আখড়া, শ্যামপুরেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক কবিরুল বাশারের মতে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশা বেড়েছে 40% বেশি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার ডিপ লার্ভাল ডেনসিটি সেটি প্রায় 1000-এর কাছাকাছি আমরা পাই এখন। আর পার ম্যান পার আওয়ার মসকিটোর যে বাইটিং ডেনসিটি সেটি প্রায় 800-র কাছাকাছি এই মুহূর্তে আছে এবং সেখানে 90%-এর উপরেই কিউলেক্স মশা। সিটি কর্পোরেশনও বলছে গেল মাসের তুলনায় এ মাসে মশার ঘনত্ব বেড়েছে প্রায় 30%। মশার বিস্তার ঠেকাতে খাল, নর্দমা ও জলাশয় পরিষ্কারের পাশাপাশি লার্ভা নিধনে ওষুধ ছেটানোর উদ্যোগ নিয়েছে তারা। কিউলেক্স মশার হটস্পটগুলো কোন খাল বা কোন বিলগুলা বা কোন এরিয়াটা আমরা ম্যানেজ করতে আমাদের কষ্ট হচ্ছে সেইগুলো আমরা আইডেন্টিফাই করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই আমাদের সপ্তাহব্যাপী প্রোগ্রাম চলছে। আমরা কল্যাণপুর খালটা ক্লিন করেছি, আমরা সাংবাদিক খালগুলো ক্লিন করেছি। মাঝে মধ্যে পরিষ্কার অভিযান চললেও নিয়মিত নজরদারির অভাবে খালগুলো আবার ভরাট হয়, আবর্জনায় হয় মশার বংশবিস্তার। তাই স্থায়ী সমাধানে খাল নর্দমায় পানির প্রবাহ ফিরিয়ে আনা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার দাবি ভুক্তভোগী নগরবাসীর। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।